কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে 17 জুলাই 2025। দেখেন, আমাদের বেঙ্গল সোসাইটি থেকে আপনার বিসিএস 49 প্রিলি গ্রুপ ক্রিয়েট করা হয়েছে। আমাদের বেঙ্গল সোসাইটির ওয়েবসাইটে আপনি পরীক্ষা দিতে পারবেন, উইকলি ফ্রিতেই পরীক্ষা দিতে পারবেন। আপনারা এই গ্রুপের কার্যক্রম শুরু হবে 46 রিজনের পরে। তো আপনারা জাস্ট অ্যাড হয়ে থাকতে পারবেন পরবর্তী সকলগুলো প্যাকেজ সম্পর্কে জানতে বা পড়াশোনা সম্পর্কে জানতে আর কি। আসলে আমরা গুরুত্বপূর্ণ কিছু কন্টেন্ট নিয়ে আলোচনা করি। গোপালগঞ্জে কালকের ইস্যুটা তো কালকেই আলোচনা করেছি, তাও আজকে হেডলাইনে আসছে এনসিপির উপর হামলা, সংঘর্ষ, নিহত 4। মোটামুটি একটা বিশাল বড় একটা ক্যাওয়াস ক্রিয়েট হয়ে গেছে। আজকে আবার দেখলাম সেনাবাহিনী থেকে প্রেস ব্রিফিং দেওয়া হচ্ছে যে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক এখনও চুক্তি করতে না পারার বড় কারণ প্রস্তুতির ঘাটতি। এখানে আপনার ফখরুল ইসলাম ঢাকা, আমার যেটা মনে হচ্ছে যে এটা আসলে ব্যাপারটা ঠিক এটাও একটা কারণ আর কি, যে আমরা আসলে শিখি না। যেমন ফেনীতে প্রচুর বন্যা হলো, এরপরে কী করলাম, বন্যার কারণগুলো আইডেন্টিফাই করে সেগুলো হচ্ছে আমরা রিমেডি করে নাই। এখন যেটা হচ্ছে যে আবার বন্যা হলো, সেমভাবে আমি একটা প্রিপারেশন নেওয়া লাগবে যে আমি ইউএসএকে কী অফার দিব, ইউএসএ আমার থেকে কী চাচ্ছে সেটা আমি দিতে না পারলে আমি ব্যাকআপ অফার কী দিব। বাংলাদেশ একটা ক্রিটিক্যাল জিওগ্রাফিক্যাল সিচুয়েশন আছে, আপনারা জানেন যে বাংলাদেশের এ পাশে হচ্ছে ধরেন এটা বাংলাদেশ, এখানে হচ্ছে আপনার ভারত, মোটামুটি বড় একটা কান্ট্রি। এটা হচ্ছে ইন্ডিয়ান অ্যালাই, আবার হচ্ছে চীনের সাথে সম্পর্ক মোটামুটি মেনটেন করে চলে, রাশিয়ার সাথে মেনটেন করে চলে। বাট চীনের সাথে ওর একটা দীর্ঘমেয়াদী শত্রুতা আছে, চীন হচ্ছে এখানে। এরপরে হচ্ছে ধরেন মিয়ানমার, এরপরে আপনার আসিয়ান শুরু হয়ে গেল, মিয়ানমারের সাথে এদিকে সার্ক শুরু হইলো। অর্থাৎ বাংলাদেশ হচ্ছে মোটামুটি দেখেন যে এখানে ইন্ডিয়ার পারমাণবিক বোমা আছে, পাকিস্তানের পারমাণবিক বোমা আছে, চীনের পারমাণবিক বোমা আছে, রাশিয়ার আছে, এদিকে উত্তর কোরিয়ার আছে। তাহলে পৃথিবীর মধ্যে আপনি এতগুলা বর্ডার শেয়ার করা কান্ট্রির মধ্যে আপনি নিউক্লিয়ার উইপেন পাবেন না। ইন্ডিয়ার সাথে পাকিস্তানের বর্ডার আছে, পাকিস্তানের সাথে চীনের আছে, ইন্ডিয়ার সাথে চীনের আছে, চীনের সাথে রাশিয়ার আছে, চীনের সাথে আপনার উত্তর কোরিয়ার বর্ডার আছে। তাহলে এতগুলো একটা কমপ্লেক্স সিচুয়েশনে বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ জায়গায় আটকে গেছে। এই যে আরসিইপি যে প্রোডাক্টটা আছে, আরসিইপি আপনার যে জোটটা আছে, এই আরসিইপিটা কিন্তু হচ্ছে আসিয়ান বেসড। তাহলে এখানে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি নিয়ে আসছে, আইপিএস নিয়ে আসছে হচ্ছে আপনার ইউএসএ, ওদিকে আবার চীন নিয়ে আসছে বিআরআই প্রজেক্ট এবং হচ্ছে আরসিইপি। সব কিছু মিলে বাংলাদেশ হচ্ছে এখন একটা ক্রিটিক্যাল সিচুয়েশনে আছে যে বাংলাদেশ কী করবে। তারপর বাংলাদেশের উপর একটা চাপ আছে কোয়াডে অ্যাড হওয়ার জন্য, চীন হচ্ছে আবার কোয়াডে অ্যাড হতে দিচ্ছে না। তাহলে এরকম একটা সিচুয়েশনে বাংলাদেশের যে টেরিফ সিচুয়েশনটা, এটা শুধু টেরিফের উপর বেস করে আগাবে না, এখানে জিও পলিটিক্যাল ইস্যুগুলোতেও ট্রাই করবে ট্রাম্প প্রেশার দিয়ে বাংলাদেশকে একই সাথে ভারতের সাথে অ্যালাই করার জন্য। আর বাংলাদেশের উপর ভারতের অনেক বড় একটা ইন্টারেস্ট থাকার কারণে ভারতও হচ্ছে ফায়দা নেওয়ার ট্রাই করবে। তাহলে এখানে এই টেরিফের ব্যাপারটা আপনি শুধুমাত্র এখানে বিজনেস পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে হবেই না, অন্তত বাংলাদেশের ক্ষেত্রে এটা অবশ্যই জিও পলিটিক্যাল ব্যাপার। এবং অলরেডি হচ্ছে আপনারা জানেন, আমি একটা রিভিউতে বলেছি, ইউএসএ কিছু শর্ত দিয়েছে, তার মধ্যে কিছু শর্ত হচ্ছে এরকম যে এখন থেকে উইপনগুলো বাংলাদেশ হচ্ছে তার অস্ত্রের 89% আমদানি করে চীন থেকে। তো ইউএসএ চাচ্ছে ইউএসএ থেকে আমদানি করবে যাতে চীন থেকে আমদানি না করে। এছাড়া হচ্ছে ব্যবসা কমাইতে বলতেছে। তার মানে হচ্ছে ইউএসএ অবশ্যই জিও পলিটিক্যাল দিকে আগাচ্ছে। সো বাংলাদেশকে এটার অ্যাগেনস্টে এটাকে কীভাবে সে নিউট্রালাইজ করবে এটা ভাবতে হবে। দেখেন, নিয়োগ পদোন্নতির রাজনৈতিক পরিচয় জানার বিধান বাতিল হচ্ছে, এটা খুব ভালো একটা ব্যাপার হবে। আপনার রাজনৈতিক আপনি কোন দলের সদস্য মতাদর্শে আছেন কি না, এইটার সাথে আপনার চাকরি পাওয়া বা পদোন্নতির কোনো ব্যাপারই নাই। দেখেন যে আপনার যেটা প্রয়োজন সেটা হচ্ছে সে জবে ঢুকে রাজনীতি করতেছে কি না, জবে ঢোকার পরে রাজনৈতিক কোনো একটা মতামতকে সে প্রাধান্য দিচ্ছে কিনা, বা রাজনৈতিকভাবে সে তার পদটাকে ব্যবহার করতেছে কিনা। বাংলা পুরো মানুষ মানে হিউম্যান বিংটাই হচ্ছে একটা পলিটিক্যাল অ্যানিমাল, ঠিক আছে, বিখ্যাত একটা কোটেশন আছে না। তো মানুষ মাত্রই রাজনৈতিক, মানুষের একটা রাজনৈতিক থট থাকবে। এইটার জন্য আপনি সে একটা মেটেরিয়াল ছেলেকে আপনি চাকরি দিবেন না, সেটা হবে না। বরং আপনি এমন সিস্টেম করা লাগবে চাকরি পাওয়ার পরে যাতে আপনি সে ওই রাজনৈতিক মতাদর্শের মানুষকে বেশি হেল্প করতে না পারে। অর্থাৎ জব চলাকালীন সময়ে সে কেমন বিহেভ করতেছে, কি করতেছে, এখানে চেক করা লাগবে। বা জব করতে দিবেন না, এটা খুবই একটা সাংবিধানিক অধিকার লঙ্ঘন করতেছেন আপনারা। যাই হোক, দেখেন, অন্তর্বর্তী সরকারের বিবৃতি, এনসিপি সমাবেশে হামলার শাস্তি হবে।
আচ্ছা, সব ক্ষেত্রে বৈষম্য দূর করার আহ্বান করা হয়েছে। জুলাই শহীদ দিবস পালন, আমরা সবসময় এটাই বলি যে বর্তমান সরকারের কাজ সংস্কার করা না, বর্তমান সরকারের কাজ বৈষম্য দূর করা। এখন বৈষম্য দূর করতে যে যে চেঞ্জ আনা দরকার সেটাই সংস্কার, মানে বৈষম্য দূর করার একটা স্টেপ হচ্ছে সংস্কার করা। বাট বৈষম্য দূর করা হচ্ছে আমার গোল, সংস্কার করা আমার গোল না। এই বৈষম্য গোলটা রিচ করতে গেলে গিয়ে আমি যে স্ট্র্যাটেজি মেনটেন করতেছি সেটা হচ্ছে আমার সংস্কার হইতে পারে, হ্যাঁ, বা বিভিন্ন কিছু হইতে পারে আর কি। দেখেন গোপালগঞ্জের কী অবস্থা, মানে এটা আসলে মানে খুবই হৃদয় বিদারক এবং হচ্ছে খুব বেশি ভায়োলেন্ট। যদি আমি পুরোটা ফলো করি নি কারণ সামনে 46 রিটার্ন আছে, বাট এটা খুবই অ্যাক্সেস হয়ে গেছে আর কি। মানে এটা মানে যাক, এটা নিয়ে ডিসকাশন আমরা অনেক সময় অন্য সময় করবো যেহেতু সামনে পরীক্ষা। তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা নিয়ে 3 মত। ঐক্যমত্য কমিশনে বিএনপি জামাত এনসিপির পৃথক প্রস্তাব নিয়ে আগামী সপ্তাহে কমিশনের বৈঠকে আলোচনা হতে পারে। তাহলে দেখেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে, তবে সরকারের রূপরেখা নিয়ে মতভিন্নতা রয়েছে। স্বাভাবিক, এটা আলোচনার মাধ্যমে ঠিক হবে। তাহলে দেখেন, এই পর্যন্ত 3টা নির্বাচন হয়েছে সম্ভবত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। একটা হচ্ছে 1991, এরপর হচ্ছে 1996, এরপর 2001। তাহলে এই কেয়ারটেকার গভর্নমেন্টটা কিন্তু পরীক্ষার জন্য 46 রিটার্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং 47 পিলির জন্য। ডেঙ্গুতে এখন পর্যন্ত 60 জন মৃত্যুবরণ করেছেন। পদ্মা সেতুর এলাকাসহ বিভিন্ন স্থানে অবরোধ করা হয়েছে গোপালগঞ্জে হামলার প্রতিবাদে। এছাড়া আমরা যেভাবে ইতিহাসে শরিক হলাম, জুলাই গণঅভ্যুত্থান পড়ে নেবেন আর কি। এখানে তেমন কিছু নেই। মেট্রোর পরশে বদলে যাওয়া মিরপুর, এবং শুধু মিরপুর না, দেখেন আমার একটা রিসার্চ আইডিয়া ছিল, রিসার্চ ব্যাপারটা এরকম, কন্টেন্টটা এরকম ছিল টাইটেলটা, যে আপনার যে ট্যুরিস্ট প্লেস কীভাবে হচ্ছে লোকাল লাইফ বা ইকোনমির উপরে কী ধরনের ইম্প্যাক্ট ফেলে। তেমনিভাবে আপনি যখন মেট্রোর আপনি একটা স্টেশন দিবেন, সেখানে প্রচুর মানুষ যাতায়াত করবে, স্বাভাবিকভাবে আশেপাশের পুরো লোকাল লাইফটাই চেঞ্জ হয়ে যাবে। সো এই ধরনের মানে স্ট্রাকচারাল যদি কিছু আপনার অসাধারণ কিছু বিল্ড করতে পারেন, মানে এটা নিঃসন্দেহে গত গভর্নমেন্টের একটা অ্যাচিভমেন্টও বলা যায় আর কি। সো এটাকে যদিও তারা অনেক খারাপ কাজ করছে, বাট অ্যাচিভমেন্টগুলোও আপনি অ্যাকনোলেজ করতে পারেন যে মেট্রো রেলটা আসলে ভালো একটা পদক্ষেপ ছিল। আমার মনে হচ্ছে মেট্রো রেলের আওতা বাড়াইতে হবে। এবং আমি নিজেই হচ্ছে আপনার ভাইবা ছিল, একটা ভাইবা ছিল মতিঝিলে বাংলাদেশ ব্যাংকে। সো আমি আপনার ফার্ম গেট থেকে 7.5 মিনিটে চলে গেলাম এবং খুবই কম টাকা দিয়ে আবার চলে আসছে। হ্যাঁ, আমার জ্যাম পড়া লাগে নাই এবং হচ্ছে টাকা খরচ হচ্ছে না, ব্যাপারটা আমার খুব ভালো লাগছে। আই এম স্যাটিসফাইড। সো আপনারা আশা করি স্যাটিসফাইড ব্যাপারটা নিয়ে। এখানে তেমন কিছু নাই। দেখেন, ইন্টারন্যাশনালে গাজে ত্রাণ নিতে গিয়ে প্রাণ হারিয়েছে আরও 20 জন ফিলিস্তিনি। এই যে গাজায় যে মানুষ মারতেছে, এটা দেখলে আমার সবচেয়ে বেশি মেজাজ খারাপ হয় আপনার যে আরব যে ইসলামিক বা মুসলিম কান্ট্রিগুলো আছে। ওআইসি হচ্ছে টোটাল একটা রাবিশ সংগঠন। আমার মনে হচ্ছে যে মুসলিম যে কান্ট্রিগুলো কথা বলতেছে গাজার পক্ষে, তাদের উচিত ওআইসি থেকে বের হয়ে যাওয়া। এবং আমি সবসময় বলি, যদিও এটা আমার একটা মতামত, সেটা হচ্ছে ওআইসিটা গঠন করা হয়েছে মূলত ইউএসের মাধ্যমে। যদিও এটা হচ্ছে আরব ইসরায়েল যুদ্ধের পরে আলাস্কাতে আগুন দেওয়ার কারণে এটা গঠিত হয়, বাট এটা ইউএস প্যাট্রোনাইজড একটা সংগঠন। এটা এটা বানানোই হয়েছে ইসলামিক কান্ট্রিগুলোকে একটা আপনার পর্দার নিচে নিয়ে আসছে, ছাদের নিচে নিয়ে আসছে। এরপরে ওই দলটাকে আপনার হচ্ছে বা সংগঠনটাকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে সকল ইসলামিক কান্ট্রিগুলোকে একসাথে নিয়ন্ত্রণ করতে পারতেছে ইউএসএ। মানে এখানে ইউএসএ মূলত ওআইসির মতো এরকম কিছু রাবিশ সংগঠন দিয়ে, আরব লীগের মতো কিছু রাবিশ সংগঠন দিয়ে মুসলিম ভয়েসগুলোকে হচ্ছে ওরা হচ্ছে প্রেশারাইজ করে আটকে রাখতেছে। আর নয়তো ভাই মুসলমানদের উপর এত হুমকি তুমকি যায় না। আচ্ছা, ইন্টারন্যাশনালি আজকে তেমন কিছু নেই। আজকে পত্রিকাতে আসলে তেমন কিছু নেই, আজকে পড়াশোনায় ভাবছিলাম। দাম ধরে রাখতে ডলার কিনছে কেন্দ্রীয় ব্যাংক। এবং আমাদের দেখি 5 বছরের ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক এবং আইডিএলসির তালিকার শীর্ষের স্থানীয় পর্যায়ে আছে ট্যাক্সি রেটিং। এবং ব্র্যাক সিটি এবং আপনার ব্র্যাক সিটি এই দুইটা ব্যাংকই যদিও ভালো করতেছে, বাট ওদের মানে এমপ্লয়ি কালচার খুবই খারাপ। মানে ওরা মূলত ওদের এমপ্লয়ীদের উপরে রোলার কোস্টার চালায়। আপনারা যারা জব করেন ব্র্যাকে তারা তো জানেন, প্লাস যারা জবে অ্যাপ্লাই করতেছেন তারা বুঝবেন যে ব্র্যাকে জব করা এত টাফ। এবং সিটি ব্যাংকের সেম অবস্থা, ইবিএলের অবস্থা আরও প্রেশার। এবং হচ্ছে এই 3টা ব্যাংক নাম করা জব সেক্টরে, যে ব্র্যাক, সিটি, ইবিএল। তো আমাদের মনে হচ্ছে একটু এমপ্লয়ি বান্ধব হওয়া উচিত। আপনারা বিজনেস করতে আসেন ঠিক আছে, কিন্তু এমপ্লয়িরা হচ্ছে আপনাদের মানে লেবার না, এটা মাথায় রাখতে হবে আর কি। খাটানোর একটা লিমিট রাখা উচিত। এছাড়া দেখেন, বিমা আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। এক পরিবারের শেয়ার 10% বেশি নয়, এরকম একটা নিয়ম আনতেছে।
এরপরে দেখি আমরা ঔষধ শিল্পেও ট্রাম্পের শুল্কের ঘোষণা ট্রাম্পের। 12 নম্বর পেজে দেখি আমরা অসহনীয় গরমে বাড়ছে দৈনন্দিন ব্যয়। শুধু গরম না, গরমে ব্যয় বাড়ে, বৃষ্টিতে ব্যয় বাড়ে। যেমন ধরুন বৃষ্টি হচ্ছে, আপনি কিন্তু হাঁটতে পারবেন না, তখন আপনাকে দেখা লাগবে রিক্সায় যাওয়া লাগবে, লোকালে জায়গা পাবেন না, সিএনজি নেওয়া লাগবে, তখন সিএনজি ভাড়া বেড়ে যাবে এবং হচ্ছে পানি উঠে যাবে, সব কিছু মিলে ভাড়াও বেশি যাবে। সো এই ক্লাইমেট চেঞ্জের কারণে মারাত্মক লেভেলের লিভিং কস্ট বাড়ছে। শেষ পেজে দেখি আমরা, এখানে তেমন কিছু নাই। আচ্ছা, তেমন কিছু নাই। এ হচ্ছে আজকের প্রথম আলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।